আফরিন তখন আমার আন্তরিকতা দেখে গদগদ হয়ে বলল, ম্যাডাম আপনি আসবেন? আপনি নিজে? আমার তো ভাগ্য অনেক ভালো। অবশ্যই আসবেন ম্যাম। বিকাল 4টায় আমার ঠিকানা আপনাকে আমি টেক্সট করে দিচ্ছি। আজকে তো ওনারও ফেরার কথা আছে। ফোনটা কেটে যাওয়ার পর আমি একটা দীর্ঘ শ্বাস নিলাম। উনিও আসছে, মানে সায়ন ওখানেই যাচ্ছে। সায়ন নিজেকে অনেক বড় খেলোয়াড় ভেবেছিল, কিন্তু ও এখনো জানে না ওর দু সংসারের নারী আজ এক ছাদের নিচে মুখোমুখি হতে যাচ্ছে। দুপুর 3টার মধ্যে আমি রেডি হয়ে গেলাম। আদিবকে আমার মার বাসায় রেখে এসেছি। আদিবকে নোংরামির ছায়া থেকে আমি ওকে দূরে রাখতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে ভালোবাসার গহনাগুলো, যে সস্তা প্রতীক দিয়ে সায়ন আমাকে 7টা বছর সংসারে আটকে রেখেছিল আর আমার আড়ালে অন্য কাউকে ভালোবাসা দিয়েছিল, আজ এই মিথ্যে মায়া শেষ দেখে ছাড়বো। ঠিক বিকাল 4টায় সেই ধানমন্ডির অ্যাপার্টমেন্টের সামনে আমি পৌঁছালাম। বেশ আভিজাত্য এলাকা। সায়ন যে ব্যবসার কথা বলে টাকা জমিয়ে দ্বিতীয় স্ত্রীর জন্য এখানে বিলাসবহুল বাসা নিয়েছে, এটা আর বুঝতে আমার বাকি ছিল না। লিফটে 4 টিপে উপরে উঠলাম। ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম। নাম ফলকে লেখা সায়ন ও আফরিন। আমার নিজের নামের পাশে যার নাম থাকার কথা, সেই নাম আজ অন্য নারীর পাশে জল জল করছে। ভিতরে ঘৃণাটা আবারও জেগে উঠল, কিন্তু আমি নিজেকে শান্ত করে কলিং বেল চাপলাম। 1 সেকেন্ড পরেই দরজাটা খুলে গেল। আফরিন সুতে একটা শাড়ি পরে মুখে চওড়া হাসি দাঁড়িয়ে আছে। আসুন ম্যাম, ভিতরে আসুন। আমি ড্রয়িং রুমে পা রাখলাম। বাসাটা খুব সুন্দর করে সাজানো। দেয়ালে একটা বড় করে আফরিন আর সায়নের একটা ছবি ঝুলছে। একে অপরকে জড়িয়ে ধরে হাসছে। সায়নের শরীরে পড়া সেই চিরচেনা নীল শাড়ি। ছবিটা দেখার পর বুকের ভিতরটা কেন জানি খা খা করে উঠলো। ম্যাডাম বসুন, আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। আফরিন কিচেনের দিকে যেতে লাগলো। সোফায় বসতে বসতে আমি বললাম, আফরিন আপনি না বলেছিলেন আপনার হাজবেন্ড আসবে, উনি কি এখনো আসেনি? ওনার কি প্রজেক্টের কাজ শেষ? কিচেন থেকে উচ্চ গলা আফরিন বলল, হ্যাঁ ম্যাডাম, উনি তো একটু আগে এসেছে, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছে। ওনাকেও আমি বলেছি আমার ডক্টর ম্যাডাম আসবেন। প্রথমে উনি খুশি হলেন, তারপর কি যেন হয়ে গেল। তারপর বলল উনি ফ্রেশ হয়ে আপনার সঙ্গে দেখা করবেন। আমি সোফায় হেলান দিয়ে বসলাম। তখন আমার ঠোঁটের কোণে পিচাশি এক হাসি। সায়ন মুন্সিগঞ্জের ভুয়ো ফাঁদে এখন এখানে এসে আরাম করছে। সায়ন ড্রয়িং রুমে এসে যখন তার ডাক্তার স্ত্রী আফরাকে দেখতে পাবে, তখন তার মুখের অবস্থাটা কেমন হবে, এটা দেখার জন্য আমার তো অর্সই ছিল না। তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ হলো। পায়ের চটি গড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকলো সায়ন। সেই মুখে চিরচেনা হাসি। কোথায় আফরিন, তোমার ডক্টর ম্যাডাম কোথায়? কথাটা শেষ হওয়ার আগে সায়নের চোখ ডিরেক্ট আমার চোখের উপরে পড়ল। 1 সেকেন্ডের মধ্যে সায়নের হাতের থাকা টাওয়ালটা ফ্লোরে পড়ে গেল। ওর চোখের মনি দুটো ফুটে বের হয়ে আসতে চায়। 1 সেকেন্ডের মধ্যে ওর সুন্দর মুখটা কুৎসিত কালো হয়ে গেল, যেন জ্যান্ত একটা ভূত তার সামনে দাঁড়িয়ে আছে। আমি খুব স্বাভাবিকভাবে ছোপা থেকে দাঁড়ালাম। পৃথিবীর সবচাইতে মিষ্টি হাসিটা মুখে ফুটিয়ে তুললাম। বললাম, হাই, আপনার স্ত্রীর আমি খোঁজ খবর নিতে এসেছি। আপনার স্ত্রীর মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। শানের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কাঁপতে কাঁপতে সোফার হাতলটা চেপে ধরলো। ও বুঝতে পেরেছে ওর 2 নৌকার পা দিয়ে খেলাটা আজ মাঝ নদীতে এসে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। ড্রয়িং রুমের বাতাসটা তখন বরফের মতো জমে গিয়েছে। সায়নের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, আর ও পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। ও ভেবেছিল আমি এখনই চিৎকার করব, কিংবা ওর কপাল চেপে ধরবো, নয়তোবা আফরিনের সামনে ওর সত্য মুখোশটা বের করে দিব। কিন্তু আমি তো সায়নকে এত সহজে মুক্তি দিব না। গত 24 ঘন্টার মানসিক যন্ত্রণার যে নরকে আমি পুড়ছি, সেই নরকের আমি ওকে সাথ দিব, তবে বিষাক্ত কোনো উপায়ে নয়, একদম ধীরস্থির স্বল্পী উপায়ে। তারপর আমি সোফা থেকে ব্যাগটা তুলে হাতে নিলাম। আফরিন আর সায়নের দিকে তাকিয়ে একদম মায়াবী মিষ্টি একটা হাসি ফুটিয়ে তুললাম। অত্যন্ত আন্তরিক গলায় বললাম, আফরিন, এই যুগে এত যত্নবান কেয়ারিং স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আফরিন, আপনার স্বামী যে আপনাকে কতটা ভালোবাসে ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। আপনাদের দুজনের জন্য আমার মন থেকে দোয়া রইল। আজকে আসি, ভালো থাকবেন আপনারা। আফরিন আমার আক্রোশীন প্রশংসায় চাঁদ যেন হাতে পেল। আফরিন তখন হেসে বলল, ধন্যবাদ ম্যাম, সত্যি ওনার মতো স্বামী ভাগ্য করেই পাওয়া যায়। আমি তারপর দরজার দিকে পা বাড়ালাম। এবার দরজার গোড়ায় দাঁড়িয়ে সরাসরি শায়নের চোখের দিকে তাকালাম। শায়নের চোখ দুটো তখন অপরাধবোধ আর তীব্র ভয়ে কুঁকড়ে গেছে। ও পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন এক জ্যান্ত বোমার দিকে তাকিয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। আমি তখন শায়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, এখন বেশি বেশি করে আপনার বউয়ের যত্ন নিবেন। এখন একটা মেয়ের তার স্বামীর ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। আপনার মতো স্বামী তো আর সব মেয়ের কপালে জোটে না। ভালো থাকবেন। কথাটা শেষ করে আমি ফ্ল্যাট থেকে বের হয়ে আসলাম। লিফটের আয়নার দিকে এবার নিজের চোখের দিকে তাকালাম। চোখ দুটো আমার জলজল করছিল। আমি শায়নকে যে মানসিক যন্ত্রণায় রেখে এসেছি, এবারও প্রতি সেকেন্ডে মরবে। এবারও ভাববে আফরা কি সত্যি বোঝেনি, নাকি ও সবকিছু জেনে বুঝে এই নাটকটা করে গেল। গাড়িতে বসে ড্রাইভারকে বললাম সরাসরি আমার বাসার দিকে। সারাটা পথ আদিবের কথা ভাবলাম। এই ছোট্ট বাচ্চাটার জন্য আমাকে একটা নিখুঁত প্ল্যান করতে হবে, যেন আইনি সব সম্পত্তি আর আদিবের দায়িত্ব আমি একা পাই। বাসায় পৌঁছে আমি একদম স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা চিরুনি করে ক্যাজুয়াল একটা খোপা করলাম। আমি জানতাম
ধানমন্ডি থেকে সায়ান ঝড়ের গতিতে রওনা দিয়েছে। ও এক মুহূর্তেও শান্তিতে ওখানে বসতে পারেনি। আমার শান্ত রূপ ওকে সবচাইতে বেশি তাতিয়ে তুলেছে। ঠিক 1 ঘন্টা পর কলিং বেলে অনেক জোরে একটা শব্দ হলো, ঠিক যেন কেউ দরজা খোলার জন্য মরিয়া হয়ে কলিং বেল চেপেছে। আমি যে দরজাটা খুললাম, সামনে সায়ন দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপরে 2টা বোতাম খোলা। দেখি ও হাঁপাচ্ছে। ও মনে হয় লিফটের জন্য অপেক্ষা না করে এক মুহূর্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে। সায়ন ঘরের ভিতরে ঢুকেই আমার হাত দুটো ধরে ব্যাকুল হয়ে গিয়েছিল। ওর মুখে একরাশ কৈফত আর ক্ষমা চাওয়ার আকুলতা। আফরা, আমাকে একটাবার বলতে দাও। ওর কথাটা আমি কেড়ে নিলাম। ওর হাত দুটো আলতো করে সরিয়ে মুখে চওড়া একটা হাসি টেনে, আরে সায়ন, এত তাড়াতাড়ি তোমার মুন্সিগঞ্জের কাজ শেষ হলো? আমি তো ভেবেছিলাম কালকে দুপুরে ফিরবে। আমার এই অবাক করা প্রশ্ন সায়ন যেন মাঝ রাস্তায় বসে গাড়ির মতো থেমে গেল। সায়নের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমার দিকে হা করে তাকিয়ে রইল। সায়ন ভাবছে, এই আফরা আর ধানমন্ডির ফ্ল্যাটে ডক্টর আফরা কি একই মানুষ? একই মানুষ নাকি অন্য কেউ? খেলা এবার আমার কোটে সায়ন। তুমি যেভাবে গুটি চালবে তার চাইতে 10 হাত বেশি দূর থেকে আমি চালবো। ওর মধ্যে বিভ্রান্তি আমি মুখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও বোকার মতো হাঁ হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। যে মানুষটা সব সত্য মিথ্যা বানিয়ে পা ধরে ক্ষমা চাওয়ার পরিস্থিতি নিয়ে আমাদের ফ্ল্যাটে ঢুকেছিল, ওই মানুষটার আমার সাধারণ প্রশ্ন সব ধূলিসাৎ করে দিল। কি হলো? ভেতরে এসো। ভূত দেখার মতো দাঁড়িয়েছো কেন? আমি অত্যন্ত মায়াবী গলায় কথাগুলো বলে ড্রয়িং রুমে গেলাম। সায়ন শব্দহীন ভাবে দরজাটা লাগিয়ে আমার পেছন পেছন আসলো। আফরা, তুমি আজ বিকালে ধানমন্ডি সোফায় বসে ওর দিকে তাকিয়ে ও ধানমন্ডির ওই ফ্ল্যাটে এক গাল হাসলাম। ও আসলে আজকে আমরা একটা পেশেন্টের বাসায় গিয়েছিলাম ওমেগা 3 একটা প্রেসক্রিপশন দিতে। মেয়েটার নাম আফরিন। মেয়েটা এত ভালো, এত সুইট। জানো সায়ান, সবচাইতে আশ্চর্যের বিষয় কি? সায়ানের বুকে ধুকপুকিনি আমি দূর থেকে যেন শুনতে পাচ্ছি। ও শুকনো মুখে ঢোক গিলে বলে, কি আশ্চর্য? ওই মেয়ের স্বামীর নামও সায়ান, আর দূর থেকে দেখতে একদম তোমার মতো। আমি তো প্রথম দেখে থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম, ইস আমি কত বোকা। আমার সায়ান তো এখন মুন্সিগঞ্জে ফ্যাক্টরি ভিজিট করছে। ও ধানমন্ডিতে কিভাবে আসবে? তাছাড়া ওই ভদ্রলোক তো কাপড়ের ব্যবসা করেন, আর তুমি তো কর্পোরেট ডিল করো। নাম আর চেহারার কত মিল দেখছো? আমি এক নাগারে কথাগুলো বলে সায়নের দিকে তাকালাম। সায়নের ফর্সা মুখটা ভয়ে অপমানে মুখটা একদম নীল হয়ে গিয়েছে। ও বুঝতে পারছে না আমি কি একদম বোকা হয়ে গেছি, না বিড়াল ইঁদুরের খেলার জন্য চাল চেলেছি। আমার অতিরিক্ত সরলতা এখন ওর সবচাইতে মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও যদি এখন অপরাধ স্বীকার করে তাহলে ও ফেঁসে যাবে। আর যদি ও নিজেকে নির্দোষ দাবি করে তাহলে ও নিজের ফাঁদা পাতে নিজে আটকে থাকবে। ও জোর করে মুখের পিশি সোজা করে একটা হাসি ফোটানোর চেষ্টা করলো। বলল, হ্যাঁ আফরা, মানুষের মধ্যে কত রকমের মিল থাকে। আমিও তো মুন্সিগঞ্জের মিটিংটা যখন ক্যান্সেল হয়ে গেল ভাবলাম ঢাকায় তো আছি, তাহলে বাসায় চলে আসি। খুব ভালো করেছো। তোমার এই মিথ্যা মিটিং এর চক্করে আদিত্য তোমাকে খুব মিস করতেছিল। ওর কাছে গিয়ে ও শার্টের কলাটা স্বাভাবিকভাবে ঠিক করতে করতে ফিসফিস করে বললাম, মুন্সিগঞ্জ যাও আর ধানমন্ডি যাও, নিজের যত্ন নিও সায়ান। আর কখনো নিজের বিশ্বস্ততা হারিও না, কারণ কারণ আমি কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারি না। আমার গলা শেষ লাইনের ঠান্ডা কথাটা সায়নের মেরুদণ্ডতে হিম শীতল স্রোত বয়ে গেল। ও একটা কথাও বলতে পারলো না, শুধু মাথা নড়ল। তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, তোমার জন্য আমি রাতের খাবার বাড়ছি, আমি বলে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। সায়ন যখন ওয়াশরুমে ঢুকলো তখন আমার মোবাইলটা হাতে নিল। আমার কলেজের বড় ভাই পারভেজ ভাই সুপ্রিম কোর্টে নাম করা ফ্যামিলি লয়ার। আমি ওনাকে মেসেজ পাঠালাম, পারভেজ ভাই আর্জেন্ট একটা ডিভোর্স আর চাইল্ড কাস্টাডির একটা কেজ আছে আমার নিজের, কাল সকালে আপনার আমি চেম্বারে আসছি। ওই পাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো, অবশ্যই আফরা, সব রকমের ডকুমেন্ট নিয়ে এসো। এই লাইভ স্টেটের শেষ পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।